আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। টিপস অ্যান্ড জব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এসো পড়ি ও শিখি বাংলা সাহিত্য দ্বিতীয় পর্বে আপনাকে অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, গত পর্বের এসো পড়ি ও শিখি বাংলা সাহিত্য প্রথম পর্বটি আমি লাইভের মাধ্যমে আলোচনা করেছি। আপনারা লাইভে গিয়ে আমার লাইভ সেকশনে গিয়ে আপনারা দেখবেন, ওখানে দেওয়া রয়েছে। প্রথম পর্বে আলোচনা করা হয়েছিল বাংলা সাহিত্যের যে তিনটি যুগ, একটা হচ্ছে আদি যুগ বা প্রাচীন যুগ, মধ্যযুগ আর বর্তমান যুগ। এই তিনটি যুগ নিয়ে আলোচনা করা হয়েছিল। তিনটি যুগের একটি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে প্রাচীন বা আদি যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই পর্যন্ত আলোচনা করা হয়েছিল। আজকে আলোচনা করব মধ্যযুগ 1201 থেকে 1800 পর্যন্ত। 1201 থেকে 1800 পর্যন্ত যে মধ্যযুগটা রয়েছিল, এই যুগ সম্পর্কে আজকে পড়ব, আমি শিখব এবং আপনারা শিখবেন। আশা করি পাশে থাকবেন ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জানব মধ্যযুগের শ্রেণী বিভাগ। মধ্যযুগকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। মধ্যযুগকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অন্ধকার যুগ, যেটাকে তুর্কি যুগ বলা হয়। দ্বিতীয় হচ্ছে সুলতানি যুগ, আর তৃতীয় হচ্ছে মুঘল যুগ। অন্ধকার যুগটা তুর্কি যুগ 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। সুলতানি যুগ 1351 থেকে 1575 খ্রিস্টাব্দ। আর মোগল যুগ হচ্ছে 1576 থেকে 1757 খ্রিস্টাব্দ। আর 1757 খ্রিস্টাব্দ ছিল মোগল যুগ। আর 1800 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে আধুনিক যুগ। প্রিয় বন্ধুরা আমার, অন্ধকার যুগ এর উল্লেখযোগ্য কিছু গ্রন্থ রয়েছে। শূন্য পুরাণ, একটি হচ্ছে শূন্য পুরাণ, আরেকটি হচ্ছে শেখ শুভদয়া, আরেকটি হচ্ছে প্রাকৃত পঙ্গল। শূন্য পুরাণ রামাই পণ্ডিত রচিত ধর্মপূজার শাস্ত্র গ্রন্থ। প্রিয় বন্ধুরা, এসো পড়ি ও শিখি, এখানে কিন্তু আমি পড়বো প্লাস আপনাদের সাথে কিন্তু কথা বলবো। আপনারা যদি মনোযোগ সহকারে শুনতে থাকেন, অবশ্যই এর মধ্যে কিছু না কিছু আপনাদের আয়ত্তে আসবে ইনশাআল্লাহ। শূন্য পুরাণ রামাই পণ্ডিত রচিত ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ, শেখ শুভদয়া হুলায়ুধ মিশ্র রচিত গদ্যপদ্যে মিশ্রিত চম্পকাব্য। আর প্রাকৃত পঙ্গল হচ্ছে অপভ্রংশ ভাষায় রচিত গীতি কবিতার সংকলন। অন্ধকার যুগ কিন্তু 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। এবার আসেন সুলতানি যুগ। সুলতানি যুগ হচ্ছে 1351 থেকে 1575 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে সুলতানি যুগ। পাঠান সুলতানগণ মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন। গড়ের সুলতান শামসুদ্দীন ইউসুফ শাহ পৃষ্ঠপোষকতায় জৈনুদ্দিন রসুল বিজয় কাব্য এবং আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় বৃপদাস পিপিলাই মনসাবিজয় কাব্য রচনা করেন। আচ্ছা, এবার আসেন মুঘল যুগ। মুঘল যুগ 1576 থেকে 1757 সাল পর্যন্ত। 1576 থেকে 1757 খ্রিস্টাব্দ সাল পর্যন্ত হচ্ছে মুঘল যুগ। মুঘল যুগের শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, যে মুঘল যুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শনটা কি, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। মুঘল যুগের শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হচ্ছে এটি। সার্বজনীন স্বীকৃত ও খাঁটি বাংলায় ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ। কাব্যটির রচয়িতা মধ্যযুগের আদিকবি বড়ুচণ্ডী দাস। তাহলে এটি হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ। আর এই কাব্যগ্রন্থের মধ্যযুগের আদি কবি কিন্তু বড়ুচণ্ডী দাস। 1909 সালের বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর হতে পুঁথিটি উদ্ধার করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র রাধা কৃষ্ণ ও বড়াই। শ্রীকৃষ্ণের কাব্যের প্রধান চরিত্র রাধা কৃষ্ণ ও বড়াই। বড়াই ও রাধাকৃষ্ণের প্রেমের দ্রুতি। কাব্যটিতে মোট 13টি খণ্ড রয়েছে। তাহলে শ্রীকৃষ্ণ যে কাব্যগ্রন্থ, এই কাব্যের মোট কতটি খণ্ড রয়েছে? এখানে মোট
13টি খণ্ড রয়েছে। আর প্রধান কাব্যটিতে প্রধান যে চরিত্র সেটা রাধা কৃষ্ণ ও বলাই, এই তিনজন কিন্তু প্রধান চরিত্র, এই তিনজন হচ্ছে প্রধান চরিত্র। খণ্ড কয়টি? 13টি, মোট খণ্ড রয়েছে এখানে 13টি। আর কাব্যের কত? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিলা গ্রামে গৃহস্থ বাড়ির গোয়াল ঘর থেকে, এটা কোথায় থেকে উদ্ধার করা হয়? গৃহস্থ ঘরের গোয়াল ঘর থেকে এই পুঁথিটি উদ্ধার করা হয়। এখানে হচ্ছে আপনার হচ্ছে মোট 13টি খণ্ড রয়েছে। আর হচ্ছে প্রধান চরিত্র 3টি। প্রধান চরিত্র কয়টি? 3টি। গঠন রীতিতে কাব্যটি মূলত একটি নাট্যগীতি। গঠন যে রীতি রয়েছে এই রীতিতে এই পুঁথিটি, এই কাব্যটি একটি হচ্ছে নাট্যগীতি। মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারণা। এবার আসেন মধ্যযুগের বাংলা সাহিত্যের ধারণা। মধ্যযুগের সমগ্র বাংলা সাহিত্যকে দুই ভাগে ভাগ করা হয়, যথা মৌলিক সাহিত্য এবং অনুবাদ সাহিত্য। মধ্যযুগে বাংলা সাহিত্যকে দুই ভাগে ভাগ করা হয়, যথা মৌলিক সাহিত্য এবং আরেকটি হচ্ছে অনুবাদ সাহিত্য। মৌলিক সাহিত্য কি? বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, লোকসাহিত্য, মার্সিয়া সাহিত্য ইত্যাদি বিষয়ে উল্লেখযোগ্য। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে মৌলিক সাহিত্য বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গল কাব্য, লোকসাহিত্য, মার্সিয়া সাহিত্য ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। জীবনী সাহিত্য, এবার আমরা জানবো জীবনী সাহিত্য। শ্রী চৈতন্যদেব 1486 থেকে 1533 খ্রিস্টাব্দ বৈষ্ণব ও ধর্মপ্রচারক হলেও মধ্যযুগের বাংলা সাহিত্যে তার প্রভাব ছিল অপরিসীম। তাহলে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রচারে তার অসাধারণ ভূমিকা ছিল। শ্রী চৈতন্যদেব, যিনি একজন ধর্ম প্রচারক ছিলেন, বৈষ্ণব ধর্ম প্রচারক ছিলেন, তিনি একটি বাংলা পঙ্ক্তি না লিখলেও তার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে। বাংলা সাহিত্যে চৈতন্য জীবনী গ্রন্থ ককড়া নামে পরিচিত। ককড়া বায়োগ্রাফি শব্দের অর্থ রজনামসা বা দিনলিপি। দিনলিপি, ককড়া ককড়া ককড়া, তাহলে তার নামে একটা জীবনী গ্রন্থ যেটা হয় সেটা হচ্ছে ককড়া। ককড়া রচয়িতা তথ্য কণিকা। আচ্ছা, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস বাংলা ভাষায় চৈতন্যদের প্রথম জীবনী কাব্য। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ সর্বাধিক তথ্যবহুল জীবনী কাব্য। সর্বাধিক তথ্যবহুল জীবনী কাব্য চৈতন্যমঙ্গল লোচন দাস। চৈতন্যমঙ্গল লোচন দাস। এবার আসেন পদ বা পদাবলী। পদ বা পদাবলী মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী বা বৌদ্ধ বা বৈষ্ণবের ধর্মের গৃঢ় বিষয়ের বিশেষ সৃষ্ট পদ বা পদাবলী। বৈষ্ণব পদাবলী রাধা ও কৃষ্ণের আকর্ষণ বিকর্ষণের বিচিত্র অনুভূতি সম্বলিত এক প্রকার গান। বৈষ্ণব গীতিতে শৃঙ্গায় রসকে মধুর রস বলা হয়। এটা একটা গুরুত্বপূর্ণ যে বৈষ্ণব গীতিকে শৃঙ্গায় রসকে কি বলা হয়? মধুর রস বলা হয়। বৈষ্ণব গীতিতে শৃঙ্গার রসকে বলা হয় মধুর রস বলা হয়। বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর প্রথম অবাঙালি কবি। তাহলে বিদ্যাপতি বৈষ্ণব পদাবলীর প্রথম হচ্ছে অবাঙালি কবি। মৈথিল কোকিল বিদ্যাপতি পদাবলীর আদি কবি। তার উপাধি ছিল কবি কণ্ঠহার। কবি কণ্ঠহার। মৈথিল কোকিল বিদ্যাপতি পদাবলীর আদি কবি, তার উপাধি ছিল কবি কণ্ঠহার। বাঙালি না হয়েও তিনি বাংলা সাহিত্যে সাতত্য স্থানে অধিকারী। বুজবুলি ভাষায় তিনি পদ রচনা করেন। আজকে পড়াটি একটু লং হয়ে যাবে, সময় লাগবে, অবশ্যই ধৈর্য সহন করে আজকের পড়াটি কন্টিনিউ শেষ পর্যন্ত করবেন ইনশাল্লাহ। এই বুজবুলি ভাষার প্রবর্তক তিনি। বুজবুলি মূলত মৈথিলি বাংলা মিশ্রিত একটি কৃত্রিম কবি ভাষা। বিদ্যাপতির অমরোক্তি এ ভরা বাদর মা ভাদর শূন্য মন্দির মোর। জয়দেবের বিখ্যাত রচনা সংস্কৃত গীতিকাব্য গীত গোবিন্দময়। জয়দেবের বিখ্যাত রচনা সংস্কৃত গীতিকাব্য গীত গোবিন্দময়। চণ্ডীদাস বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। চণ্ডীদাস বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর কিন্তু আদি রচয়িতা। একাধিক কবি নিজেকে চণ্ডীদাস দাবি করলেও সংখ্যার সমস্যায় সৃষ্টি হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চণ্ডীদাস 3 জন, বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস ও দীন চণ্ডীদাস। ডক্টর শহীদুল্লাহর মতে চণ্ডীদাস কয়জন? 3 জন। একটা বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস আর হচ্ছে দীন চণ্ডীদাস। তাদের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তনের কবি বড়ু চণ্ডীদাস সবচেয়ে প্রাচীন। চণ্ডীদাসের অমরোক্তি
সবার উপর মানুষত্ব তাহার উপর নাই। তো সবার উপর মানুষত্ব এটা কার? এটা হচ্ছে বড়ু চণ্ডীদাসের কিন্তু প্রধান একটি উক্তি। সইকে শোনাইল শ্যাম নাম, সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আগিনা দিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আগিনা দিয়া। তাহলে চণ্ডীদাসের অমর উক্তি কি? সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, সইকে শোনাইল শ্যাম নাম, সই কেমনে ধরিবে হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আগিনা দিয়া। জ্ঞানদাসের বিখ্যাত পঙ্ক্তি, রূপ লাগি আখি ঝরে গুণে মোর ভোর, সুখের লাগিয়া এ ঘোর বাদিনু অনলে পুড়িয়া গেল। গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয়। গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা হয়। মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য। মঙ্গল কাব্য রচনার মূল কারণ স্বপ্ন দেবী কর্তৃক আদেশ লাভ। স্বপ্ন দেবী কর্তৃক আদেশ লাভ। বাংলা লৌকিক দেবতাদের নিয়ে রচিত কাব্যই মঙ্গল কাব্য নামে অভিহিত হয়। মঙ্গল কাব্যে সাধারণ মনসা ও চণ্ডী এই দুই দেবতার প্রাধান্য বেশি। একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যে সাধারণত 5টি অংশ থাকে। মঙ্গল কাব্যের প্রধান শাখাগুলো হলো, মঙ্গল কাব্যের কিন্তু 5টি শাখা থাকে। এই শাখাগুলো হলো মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, ধর্মমঙ্গল ইত্যাদি। এখানে 4টির শাখার কথা বলা হয়েছে, কিন্তু সাধারণত শাখা কয়টি? 5টি। মনসা মঙ্গল, সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসা, তার অপর নাম কেতকা বা পদ্মাবতী, এই দেবীর কাহিনী নিয়ে রচিত কাব্য মনসা মঙ্গল নামে পরিচিত। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানা হরিদত্ত। মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত, চাঁদ সদাগর, বেহুলা লক্ষিন্দর প্রভৃতি এ কাব্যের প্রধান হচ্ছে চরিত্র। চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। শ্রেষ্ঠ কবি হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গলের আদি কবি হচ্ছে মানিক দত্ত। আদি কবি হচ্ছে মানিক দত্ত। কালকেতু, ফোলারা, ভাডু দত্ত, ধনপতি সদাগর প্রভৃতি চণ্ডীমঙ্গলের প্রধান চরিত্র। ধনপতি সদাগর ছিলেন উজাননগরের আদিবাসী। ধনপতি সদাগর ছিলেন উজাননগরের আদিবাসী। এবার আসুন ধর্মমঙ্গল। ময়ূর ভট্ট, ঘনরাম চক্রবর্তী, রূপরাম চক্রবর্তী ও কাব্যের উল্লেখযোগ্য কবি। অন্নদামঙ্গল মধ্যযুগের শেষ এবং শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় গুণাকর। জীবনকাল 1712 থেকে 1760। মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেন। মহারাজ তাকে রায় গুণাকর উপাধি দান করেন। কৃষ্ণনগর রাজসভায় কবি ভারতচন্দ্র প্রাচীন ভুরসুট, পরানাগন, পেড়ো, আধুনিক হাওড়া জেলার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এই কাব্য 3 খণ্ডে বিভক্ত, যথা শিবায়ন অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর কালিমামঙ্গল এবং মৈমনসিংহ ভাবানন্দন বা অন্নদামঙ্গল। ভারতচন্দ্রের অমর উক্তি। ভারতচন্দ্রের এখন উক্তিগুলো আপনারা একটু ভালো করে দেখেন। আমার সন্তান যেন তাকে দুধে ভাতে ঈশ্বর পাটানি এ প্রার্থনা করেছেন। বড়োর পিরিতি বালির ভাত, ক্ষণে হাতে দড়ি, ক্ষণিকে চাঁদ, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, নগর পুরিলে কি দেবালয় এড়ায়। নগর পুরিলে কি দেবালয় এড়ায়। নাচ সাহিত্য। এ ধারায় আদিকবি শেখ ফয়জুল্লাহ, তার বিখ্যাত কাব্য হচ্ছে গোরক্ষ বিজয়। গোরক্ষই বিজয়। মার্সিয়া সাহিত্য। মার্সিয়া এক ধরনের শোক কাব্য বা শোক গীতি। মার্সিয়াকে বলা হয় শোক গীতি বা শোক কাব্য। মার্সিয়া ফার্সি শব্দ, এর অর্থ শোক প্রকাশ করা। মার্সিয়া দ্বারা তাহলে কি প্রকাশ করা হয়? শোক প্রকাশ করা হয়। জঙ্গনামা কাব্যের রচয়িতা দৌলত উজির বাহারাম খান। জঙ্গনামা কাব্যের রচয়িতা দৌলত উজির বহরাম খান। দৌলত উজির বহরাম খান জন্ম চট্টগ্রাম জেলার ফতেহাবাদে। যুদ্ধ কাব্যকে জঙ্গনামা বলা হয়। কারবালার বিষাদময় যুদ্ধ বিগ্রহ এ কাব্যের বিষয়বস্তু। কাশিমের লড়াই কাব্যের রচয়িতা শেরবাজ। লোকসাহিত্য। লোকসাহিত্য বলতে জনসাধারণের মুখে মুখে প্রচলিত গাথা কাহিনী, গান, ছড়া, প্রবাদ ইত্যাদিকে বোঝানো হয়। ডক্টর দীনেশচন্দ্র সেন বাংলা লোকসাহিত্য সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লোকসাহিত্য গবেষণায় ডক্টর মাজহারুল ইসলামের
পাণ্ডিত্য সমগ্র বিশ্বে স্বীকৃত। তাহলে লোক সাহিত্যের গবেষণায় ডক্টর মাজহারুল ইসলাম, পাণ্ডিত্য সমগ্র বিশ্বে স্বীকৃত। লোকসাহিত্য ছড়া, লোকগীতি, গীতিকা, কথা, বাধা, প্রবাদ। ছড়া লোকসাহিত্যের প্রাচীনতম শ্রেষ্ঠ হচ্ছে ছড়া। বাধা, বন থেকে বেরুলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, এর উত্তর হচ্ছে আনারস, এটা হচ্ছে ধাঁধা। ছড়া, ধাঁধা। প্রবাদ, যদি তাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ, যদি তাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ, এটা হচ্ছে প্রবাদ বাক্য। লোকগীতি, প্রাচীন বিখ্যাত লোকগীতির সংকলন হারামণি। প্রাচীন বিখ্যাত লোকগীতির সংকলন হচ্ছে হারামণি। মোহাম্মদ মনসুর উদ্দিন ছিলেন এর সংকলন ও প্রধান সম্পাদক। তাহলে লোকগীতির প্রধান সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ মনসুর উদ্দিন। তরজা, কবিগান জাতীয় লোকসঙ্গীত। তরজা হচ্ছে কবিগান জাতীয় লোকসঙ্গীত। এক শ্রেণীর আখ্যানামূলক লোকগীতি। বাংলাদেশ থেকে সংগৃহীত লোকগীতিগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা নাথ গীতিকা। 1878 সালে ভাষাবিজ্ঞানী স্যার জর্জ গিয়ারসন রংপুর জেলার মুসলমান কৃষকদের কাছ হতে ময়নামতি গোপীচন্দ্রের পুঁথি সংগ্রহ করে মানিকচন্দ্র বাজার গান নামে প্রকাশ করেন। মধ্যযুগের কবি শুকুর মোহাম্মদ রাজশাহী জেলার সিন্দুর কুসুম গ্রামের অধিবাসী ছিলেন। তার বিখ্যাত কাব্যের নাম গোপী চাঁদের সন্ন্যাস। ময়মনসিংহ গীতিকা, বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জ ভরাটি অঞ্চলে এই গীতিকা বিকশিত হয়েছিল। ময়মনসিংহ গীতিকার সম্পাদনা করেন ডক্টর দীনেশচন্দ্র রায়। ময়মনসিংহ গীতিকার যেই সম্পাদনা তা করেন দীনেশচন্দ্র রায়। এটি বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়েছে। ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য গীতিকার হলো মাহুয়া। ময়মনসিংহ গীতিকার শ্রেষ্ঠ পালা দিসকানায় প্রণীত একটি প্রণয় আখ্যান চরিত্র মাহুয়া ও নদের চাঁদ। দেওয়ানা মদিনা মনসুর বয়াতি প্রণীত। এটা হচ্ছে দেওয়ানা মদিনা, এটি হচ্ছে মনসুর বয়াতি প্রণীত। জয়চন্দ্র চন্দ্রব্রতী নয়ন চাঁদ ঘোষিত প্রণীত। পূর্ববঙ্গ গীতিকা, এই গীতিকার পালাগুলির প্রধান সংগ্রহক হলেন চন্দ্রকুমার দে, দীনেশচন্দ্র সেন প্রমুখ, যারা এগুলোকে সংগ্রহ করেন। আচ্ছা, এখন আমরা এখান থেকে এই যে আমরা মধ্যযুগ সম্পর্কে যেটা পড়লাম, এখান থেকে আমরা পরীক্ষায় সাধারণত কোন প্রশ্নগুলো পেয়ে থাকি সেই প্রশ্নগুলো কিন্তু এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। প্রথম যে প্রশ্ন, বাংলা ভাষায় মধ্যযুগ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? বাংলা ভাষায় মধ্যযুগ 1201 থেকে 1800 সাল খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তিটি কার? সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে চণ্ডীদাসের। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত কি? মঙ্গল কাব্য এর বিষয়বস্তু মূলত কি? এটি হচ্ছে ধর্ম বিষয়ক আখ্যান। চাঁদ সদাকার বাংলার কোন কাব্যধারার চরিত্র? উত্তরটি হচ্ছে মনসা মঙ্গল। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? উত্তরটি হবে রায় গুণাকর। লোকসাহিত্য কাকে বলে? লোকসাহিত্য তাকেই বলে যা মানুষের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান ছড়া ইত্যাদিকে লোকগীতি বলে। যদি তাকে বন্ধুর মন গাং পড়াইতে কতক্ষণ, এটি কোন প্রকারের লোকসাহিত্য? এটি হচ্ছে প্রবাদ। বন থেকে বেরুলো টিয়ে সোনার টুপুর, সোনার টুপুর মাথায় দিয়ে, এটি কিসের উদাহরণ? এটি হচ্ছে একটা ধাঁধার উদাহরণ, এটি হচ্ছে ধাঁধা। এই ধাঁধার উত্তরটা দিতে হয় ধাঁধা। আচ্ছা, বন থেকে বেরুলো টিয়ে ধাঁধা। ময়মনসিংহ গীতিকার মাহুয়া পালা রচয়িতা, এটি রচয়িতা হবে দিস কানাই। ময়মনসিংহ গীতিকার সংগ্রহকারককে ডক্টর দীনেশচন্দ্র সেন, তিনি হচ্ছেন সংগ্রহকারক। এবার আলোচনা করব অবক্ষয় যুগ নিয়ে। অবক্ষয় যুগ হচ্ছে মুঘল যুগের পরে যে যুগটা, সেটাকে অবক্ষয় যুগ বলবো আমি।
1760 থেকে 1860 পর্যন্ত। 1760 সালে মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে 1860 সাল পর্যন্ত আধুনিক পর্যায়ে এই 100 বছর বাংলা কাব্যের তেমন নিদর্শন নেই। সৈয়দ আলী আহসান 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন। 1760 থেকে 1860 পর্যন্ত এই যুগকে শূন্যতার যুগ বলেছেন। মধ্যযুগের শেষ আর আধুনিক যুগের শুরুর এই সময়কে অবক্ষয় যুগ বলা হয়। তাহলে অবক্ষয় যুগ কি? অবক্ষয় যুগ কি? কারো মতে এই সময়টা যুগ সন্ধিক্ষণ নামে আখ্যায়িত। এই সময়ের একমাত্র প্রতিনিধি হচ্ছেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, কে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। বাংলা সাহিত্যের দুই যুগের মিলনকারী হিসেবে তার অবদান অনস্বীকার্য। তার বিখ্যাত পঙ্ক্তি লও তুমি যত পার, স্বাস্থ্যের সন্ধান স্বাস্থ্যপাঠ। অবক্ষয় যুগ তথা যুগ সন্ধিক্ষণের ফসল হিসাবে হিন্দুদের মধ্যে কবি গান ও মুসলমানদের মধ্যে পুঁথি সাহিত্যের উদ্ভব ঘটে। হিন্দু সমাজে কবি গানের রচয়িতাদের কবিওয়ালা এবং মুসলমান সমাজের মিশ্র ভাষারীতির পুঁথি রচয়িতাদের সাহেব বলা হতো। কবিওয়ালা ছিলেন নিম্নবর্ণের হিন্দু। কবিওয়ালা এবং সাহেবের উদ্ভব ঘটে 18 শতকের শেষার্ধে। 19 শতকের প্রথমার্ধে কবি গান কবিওয়ালাদের মধ্যে অন্যতম ছিলেন কোজলা গুই, ভবনা বেনে ভোলা, ময়রা হরু ঠাকুর, কেষ্টা মুসি, অ্যান্টনি ফিরিঙ্গি, রাম বসু প্রমুখ। গোজলা গুই কবি গানের আদি গুরু। পুঁথি সাহিত্য অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে রচিত আরবি ফার্সি শব্দ মিশ্রিত ইসলামী চেতনা সম্পৃক্ত সাহিত্যকে পুঁথি সাহিত্য বলা হয়। কেউ কেউ এই কাব্যকে আরবি ফার্সি শব্দের প্রাচুর্যপূর্ণ ব্যবহারের জন্য দোভাষী পুঁথি নামে অভিহিত করেছেন। কলকাতার সস্তা ছাপাখানায় থেকে মুদ্রিত হওয়ায় এই সাহিত্য বটতলার পুঁথি বলা হয়। পুঁথি সাহিত্য ধারায় উল্লেখযোগ্য কবি ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি তার রচিত কাব্য আমির হামজা ও সোনাভান। এই দুটো হচ্ছে ফকির গরিবুল্লাহের জনপ্রিয় কিন্তু কাব্যগ্রন্থ। সৈয়দ হামজা তার রচিত কাব্য হচ্ছে আমির হামজা দ্বিতীয় অংশ। টপ্পা এক ধরনের গান। বাংলা টপ্পা গানের জনক নিধু বাবু বা রামনিধি গুপ্ত। তার বিখ্যাত গান নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশীর ভাষা, পুরে কি মনের আশা, পুরে কি আশা, স্বদেশী ভাষা। শাক্ত পদাবলী বা শ্যামা সঙ্গীত নামে একটি বিশেষ সঙ্গীত ধারা প্রতিষ্ঠা করে কবি রামপ্রসাদ সেন, যাকে বলা হয় শ্যামা সঙ্গীত, যাকে বলা হয় শ্যামা সঙ্গীত। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক জনপ্রিয় কবি কি? প্রশ্ন হচ্ছে পুঁথি সাহিত্যের প্রথম সার্থক জনপ্রিয় কবি ফকির গরিবুল্লাহ। সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে ফকির গরিবুল্লাহ। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা, পুরে কি আশা, পঙ্ক্তি রচয়িতা কে? পঙ্ক্তিটির রচয়িতা হচ্ছে রামনিধি গুপ্ত। প্রিয় বন্ধুরা আমার, দ্বিতীয় পর্বের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা আজকে আলোচনা করলাম এখান থেকে মধ্যযুগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। জানি না শেষ পর্যন্ত আপনারা দেখেছেন কিনা। শেষ পর্যন্ত দেখার জন্য যারা দেখেছেন তাদের প্রত্যেককে জানাই আমার অন্তঃস্থল থেকে সালাম, মঙ্গলবার, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। আপনারা আমাকে সহায়তা করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। পরবর্তী তৃতীয় পার্টে আধুনিক যুগ সম্পর্কে আলোচনা করা হবে। অবশ্যই সেই ভিডিওটিও অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।